আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপফুলি সবাই অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা আমাদের বস্তুর উপর তাপের প্রভাব যে চ্যাপ্টারটি ছিল তার হচ্ছে একটা নতুন লেকচার দেখব, সেটা হচ্ছে আমাদের P36। আজকের লেকচারে আমরা হচ্ছে একটু কনসেপচুয়াল জিনিসপত্র দেখব, এখানে ম্যাথমেটিক্যাল আলোচনা একটু কম থাকবে। আমাদের আগের যে ক্লাসটা ছিল P35 সেখানে কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস বেশি করছি এবং একটা কিন্তু প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, ঠিক আছে? একটা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল যেখানে গামা এবং বিরার মধ্যে রিলেশন বের করতে হবে। আনসার ছিল হচ্ছে 1.77, মানে একটা আর একটার হচ্ছে 1.777 গুণ, ঠিক আছে? সো ম্যাথমেটিক্যাল পার্টটা আমরা আগের লেকচারে শিখছি। আজকের লেকচারে আমরা একটু কনসেপচুয়াল জিনিসপত্র শিখব। এখানে আমাদের ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস ওরকম থাকবে না। সো আজকে আমরা কি কি পড়বো? পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব, হ্যাঁ, যে তাপ দিলে পদার্থের অবস্থাটা কিভাবে পরিবর্তিত হয়, অথবা এটার উপর তাপের আসলে ভূমিকাটা আসলে কি। তারপরে বাষ্পায়নের নির্ভরশীলতা আমরা পড়বো, ঠিক আছে? তো মোটা দাগে হচ্ছে আজকে আমাদের এই দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান। হ্যাঁ, বাইরে আজকে আসলে প্রচুর ঝড় হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তোমাদের হচ্ছে কেউ কি কক্সবাজারের দিকে আসো কিনা, বা কেউ হচ্ছে এমন কোনো জায়গায় আসো কিনা যে প্রচুর ঝড় হচ্ছে বলো তো, কালবৈশাখীর মতো? এমন পটুয়াখালীতে না? হ্যাঁ, ওমারের বাসা হচ্ছে পটুয়াখালী। তাহলে তোমার ওইদিকে কি অবস্থা একটু বলো তো। হ্যাঁ, সব জায়গাতে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, চলো এবার আমরা শুরু করি। তো পদার্থের অবস্থা পরিবর্তনে তাপের প্রভাব, আমি তোমাদের একদম সহজে একটা জিনিস পড়াই দিব, এরপরে এই ব্যাখ্যাটা দেখবা তোমাদের কাছে একদম পানির মতো ক্লিয়ার লাগবে, ঠিক আছে? তো চলো আমি প্রথমে তোমাদের ব্যাখ্যাটা একটু বুঝাই দিই। ধরে নাও যে আমি একটা স্লাইড এখানে নিচ্ছি এক্সট্রা, একটা গ্রাফ আমরা আঁকবো, ঠিক আছে? গ্রাফটা খুব সহজ, কঠিন কিছু না, কঠিন কিছু না। সো এই গ্রাফের আমি জিরোটা শুরু করবো হচ্ছে এখান থেকে, আর নিচের মানটা জিরোর থেকে কম যেগুলো আছে, ধরো ঋণাত্মক যে মানগুলা, ঋণাত্মক তাপমাত্রার যে মানগুলা, সেগুলো নিচের দিকে। আমরা উপরের দিকে হচ্ছে তাপমাত্রা বোঝাচ্ছি, ওয়াই অক্ষ বরাবর কি বোঝাচ্ছি? তাপমাত্রা বোঝাচ্ছি। এখন যদি পানির কথা চিন্তা করো, আমরা কিন্তু জানি যে পানির গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 0 ডিগ্রি সেলসিয়াস। এই জন্য এখানে জিরো নিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে এখানে তাপমাত্রার এককটা হচ্ছে কত হবে? ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে আমি এখানে লিখলাম 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। আর পানির স্ফুটনাঙ্ক কত বলতো? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি উপরে এখানে লিখলাম 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এবার এই জিরোর নিচেও কিন্তু অনেকে আছে, এখানে ইচ্ছা করে আমি জিরোটা এখান থেকে শুরু করে নেই, কারণ হচ্ছে জিরোর নিচেও অনেকে থাকতে পারে, ধরো -1, -2, -3, তারা হচ্ছে এই নিচে থাকবে। এখন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে তোমরা বলো আমাকে যে তোমরা জানো কিনা। আমরা জানি যে বরফ যেটা থাকে সেটা 0 ডিগ্রি সেলসিয়াসে থাকে, এটা আমরা জানি। এবং বরফটা, তার যে গলনাঙ্ক, গলনাঙ্ক কত বলতো? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বরফটা, এই যে গলনাঙ্ক থাকে 0 ডিগ্রি সেলসিয়াস, এই গলনাঙ্কে বরফটা কি হয়? গলে যায়, এবং গলে গিয়ে কি তৈরি হয়? পানি তৈরি হয়। তাহলে তোমরা আমাকে একটু বলো তো, যে বরফ থেকে গলে যে পানিটা তৈরি হয়ে গেছে, তখন এই পানির তাপমাত্রা প্রাথমিকভাবে কত থাকে বলো তো? এই পানির তাপমাত্রা প্রাথমিকভাবে কত থাকে? এটা একটু আমাকে ইনবক্সে জানাও তো দেখি, জানো কিনা। বরফ গলে যে পানি হয়, তো বরফের তাপমাত্রা থাকে 0। তো প্রাথমিকভাবে বরফটা যখন গলে পানিতে পরিণত হইল, তখন সেই পানির তাপমাত্রাটা প্রথম পর্যায়ে কত থাকে? 0 ডিগ্রি সেলসিয়াসই থাকে, এক্স্যাক্টলি 0 ডিগ্রি সেলসিয়াসই থাকে। তোমরা দেখবা যেসব জায়গায় বরফ জমে, দেখবা বরফের উপরেও কিন্তু কিছু পানি থাকে, সরি, বরফের নিচে পানি থাকে, কারণ বরফ হচ্ছে পানির থেকে হালকা ভাসতে থাকে। তো বরফের নিচে দেখবা হচ্ছে পানি থাকে, তখন ওই বরফ এবং পানির তাপমাত্রা সেম সেম, 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে আমি যদি এরকম চিন্তা করি, তোমাদের যদি আমি জিজ্ঞাসা করি, তোমরা আমাকে উত্তর দিবা এখন। ধরে নাও কোনো কিছুর তাপমাত্রা আছে -4 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তোমরা আমাকে উত্তর দাও, -4 ডিগ্রি সেলসিয়াসে আসলে কোনটা থাকা সম্ভব? বরফ থাকা সম্ভব নাকি পানি থাকা সম্ভব বলো তো? -4 ডিগ্রি সেলসিয়াসে কোনটা থাকা সম্ভব? পানি নাকি হচ্ছে বরফ বলো তো? বরফ। ভেরি গুড, ভেরি গুড। কারণ পানির তাপমাত্রা কখনো শূন্যর থেকে নামতে পারে না, পানির তাপমাত্রা শূন্যর থেকে কখনোই নামবে না। যেহেতু -4 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ডেফিনেটলি পানির তাপমাত্রা এটা হবে না, এটা হবে কার তাপমাত্রা? বরফের তাপমাত্রা। তাহলে এখন খেয়াল করো, বরফ কিন্তু -4-এ থাকতে পারে, জাস্ট আমি একটা এক্সাম্পল নিচ্ছি। তাহলে তুমি যদি এরকম চিন্তা করো, যে ধরো আমি একটা বরফকে আমি এখন তাপ দিব, মনে করো প্রথমে আমার কাছে -4 ডিগ্রি সেলসিয়াসের একটা বরফ ছিল, এই বরফকে আমি কি করছি? তাপ প্রদান করছি। তাপ প্রদান করার কারণে অবশ্যই বরফের তাপমাত্রা কিছুটা বাড়বে।
তাহলে -4 থেকে বৃদ্ধি পেয়ে সেটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। প্রথমে এই কাহিনীটা হবে, কিন্তু সেটাও কি থাকবে, বরফ থাকবে। কিছুক্ষণ পরে কি হবে, কিছুক্ষণ পরে এই বরফ পানিতে পরিণত হবে, যে এরকম 0 ডিগ্রি সেলসিয়াসের বরফটা 0 ডিগ্রির পানিতে পরিণত হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে এই বরফটা 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হবে। তোমরা খেয়াল করে দেখো, আমি কিন্তু একটা উভমুখী চিহ্ন দিচ্ছি। উভমুখী চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রায় আসলে বরফ এবং পানি দুইটা আসলে সাম্যাবস্থায় থাকে, বরফও যেমন থাকে পানিও তেমন থাকে, ঠিক আছে। তাহলে এরপরে তুমি যদি আবার তাপ দাও, তাহলে তুমি যদি এরপরে আবার তাপ দাও, তাহলে এই পানির তাপমাত্রা বাড়তে 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 স্ফুটনাঙ্কে পৌঁছাবে। সেটা হচ্ছে আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস। সেটা কত হবে, 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসের পানি আমরা পাইলাম। এরপরে তুমি যদি এই 100 ডিগ্রি সেলসিয়াসের পানিটাকে আবার তাপ দাও, যদি তুমি এখানে আবার তাপ দিয়ে দাও, তাহলে এই পানিটা কি হবে বলতো, এই পানিটা এখন ফুটতে শুরু করবে, ফুটতে ফুটতে জলীয় বাষ্পে পরিণত হবে। তাহলে তখন 100 ডিগ্রি সেলসিয়াসের পানিটা কি হবে, 100 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্পে পরিণত হবে, ঠিক আছে। 100 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্পে পরিণত হবে। আচ্ছা, তাহলে আমি একটু বাষ্প লিখি এখানে, জলীয় বাষ্পে পরিণত হবে। এটাও উভমুখী হবে, ঠিক আছে। যখন অবস্থা পরিবর্তন হয়, ফর এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমাদের এই যে এখানে কিন্তু অবস্থা পরিবর্তন হয়েছে, 0 ডিগ্রির বরফটা 0 ডিগ্রির পানি। তো যখন অবস্থার পরিবর্তন হয় তখন জিনিসটা একটা সাম্যাবস্থার মতো থাকে, অর্থাৎ গতিশীল সাম্যাবস্থা, এদিকেও যাবে এদিকেও আসবে। সেম ভাবে পানি থেকে যখন বাষ্প হয়েছে, একের সাথে কিছু পরিমাণ বাষ্প আবার মিলিত হয়ে পানিতেও পরিণত হয়, এই জন্য উভমুখী চিত্র দিতে হবে এখানে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কথাবার্তা। রিক্যাপ করি, প্রথমে ধরো -4 ডিগ্রির বরফ নিছি, এরপর তাপ প্রদান করলে সেটা হবে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, তারপর আবার তাপ প্রদান করলে সেটা হবে 0 ডিগ্রির পানি, ঠিক আছে। ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে কি থাকে, এরকম সাম্যাবস্থায় থাকে। এরপরে 0 ডিগ্রির পানিকে তুমি যদি তাপ দাও, সে হয়ে যাবে 100 ডিগ্রি সেলসিয়াসের পানি। 100 ডিগ্রি সেলসিয়াসের পানি ফুটতে 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 আস্তে আস্তে বাষ্পে পরিণত হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের বিষয়। এখন খেয়াল করো, এইখানে জিনিসটা যদি আমরা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে প্রথমে তাপমাত্রা কিন্তু -4 থেকে 0 হয়েছে। সবাই একটু খেয়াল করো, তাপমাত্রা -4 থেকে 0 হয়েছে। তাহলে প্রথম ধাপে কি হবে বলতো, প্রথম ধাপে তাপমাত্রা আমি ধরলাম যে ধরো এটা হচ্ছে আমাদের -4, আমি ধরলাম এটা হচ্ছে আমাদের -4। তাহলে প্রথমে তাপমাত্রা কি হবে, -4 থেকে 0 হবে। তাহলে -4 থেকে বাড়তে 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 কি হয়ে গেল, 0 হয়ে গেল। আচ্ছা, এরপরে আসো, যদি আমরা বাকি অংশটা এখন দেখাই, এরপরে আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম, এরকম একটা দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এই দাগটা কি মিন করতেছে দেখো, এই দাগে কিন্তু তাপমাত্রার মানটা কত, 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এখানে তাপমাত্রা পরিবর্তন হয় নাই। কিন্তু আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াসে কে কে থাকে বলতো, বরফও থাকে পানিও থাকে। তাহলে আমি বলবো এটা হচ্ছে আমার বরফ এবং পানির সাম্যাবস্থা। তাহলে এখানে আমার বরফও আছে পানিও আছে, আর এই যে -4 থেকে 0, এখানে শুধুমাত্র কি ছিল, শুধুমাত্র বরফ ছিল। আচ্ছা, এরপরে খেয়াল করো 0 ডিগ্রির পানিটা কি হবে, 100 ডিগ্রির পানিতে পরিণত হবে। তাহলে এবার এই 0 ডিগ্রির পানিটা 100 ডিগ্রির পানিতে পরিণত হবে। এই যে তাপমাত্রা বাড়তে বাড়তে কত হয়ে গেল, 100 হয়ে গেল, ঠিক আছে। আবার এটা খেয়াল করো, তাহলে এখানে আস্তে আস্তে তাপমাত্রাটা বাড়ছে, তাহলে এখানে শুধুমাত্র কি আছে বলতো, শুধুমাত্র পানি আছে। আবার যখনই সে 100 ডিগ্রিতে পৌঁছাই গেছে, তখন 100 ডিগ্রিতে অবস্থায় পৌঁছানো অবস্থায় কিন্তু সেখানে পানি তো আছেই, পানির সাথে সাথে কিছু পরিমাণ জলীয় বাষ্প কিন্তু সেখানে থাকবে। তাহলে এখানে পানি এবং জলীয় বাষ্প দুইটার একটা গতিশীল সাম্যাবস্থা বিদ্যমান থাকবে, ঠিক আছে। এখন তুমি যদি তাপমাত্রা আরো বাড়াও, তাহলে তখন আস্তে আস্তে জলীয় বাষ্পের তাপমাত্রা বাড়তে থাকবে। তুমি যদি তাপমাত্রা এখান থেকে আরো বাড়াও, তখন জলীয় বাষ্পের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। ধরো 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্প, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্প, অর্থাৎ আরো বেশি তাপমাত্রায় শুধুমাত্র কি থাকবে, জলীয় বাষ্প থাকবে। তাহলে সবাই আমাকে একটু বলো তো ভাইয়ারা, যে এই গ্রাফটা আমরা ক্লিয়ারলি বুঝছি কিনা, সবাই আমাকে একটু জানাও তো। এই চিহ্নটা হচ্ছে সাম্যাবস্থার, যে তোমরা কেমিস্ট্রিতেও শিখছো, উভমুখী চিত্র, উভমুখী। এটাকে আমি ছোট্ট করে এখানে লিখছি, বুঝছো, ছোট্ট করে এখানে লিখছি। আর একটু ক্লিয়ার করে লিখে দিই তাইলে, এই নাও, স্পষ্ট করে লিখে দিলাম। বলো সবাই বুঝছো? হ্যাঁ, এক্স্যাক্টলি, একদমই সহজ, একদমই সহজ। আচ্ছা, কেমিস্ট্রিতেও পড়ছো, ভালো কথা। আচ্ছা, এখন চলো আমরা তাইলে
এখানে আর কি কি কাহিনী হয় সেগুলো আমরা একটু জেনে নেই। তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে আশা করি একটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার, যে সবসময় জিনিসটা যে কোনো একটা কাহিনী হয়। যেমন দেখো 0 ডিগ্রি সেলসিয়াসে বরফটা পানিতে পরিণত হয়েছে, এখানে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় নাই। একইভাবে এখানেও দেখো তাপমাত্রার পরিবর্তন হয় নাই। ঠিক আছে, তাহলে খেয়াল করো এখানে দুইটা অঞ্চলে তাপমাত্রার পরিবর্তন হয় নাই। তাহলে এইখানে কিন্তু তাপমাত্রার পরিবর্তন না হওয়ার পিছনে একটা তাপের নাম আছে, সেই তাপের নাম হচ্ছে সুপ্ত তাপ। দেখো বরফ থেকে পানি তৈরি তৈরি হয়েছে, তাহলে আমরা কি জানি বরফ গলে পানিতে পরিণত হয়। এজন্য এই তাপমাত্রার নাম হচ্ছে গলনের সুপ্ত তাপ। এই তাপের নামটা হচ্ছে গলনের সুপ্ত তাপ। এবং এই সুপ্ত তাপের মানটা কেমনে বের করে? এই সুপ্ত তাপের মান বের করে কিউ সমান এম এল এফ। ঠিক আছে, এই এল এফ এর মানটা কত? এই এল এফ এর যে মানটা, এল এফ এর যে মানটা, এটাকে বলা হয় হচ্ছে আমাদের গলনের সুপ্ত তাপ। ঠিক আছে, গলনের সুপ্ত তাপ, ইংলিশ হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন। আচ্ছা, আর এখানে যদি আমরা চিন্তা করি, ধরো এখানে পানি থেকে কি আছে বলতো? জলীয় বাষ্প। তাহলে পানি কখন জলীয় বাষ্পে পরিণত হয়? যখন সেটা বাষ্পীভবন হয়, অর্থাৎ যখন বাষ্প পরিণত হয়। তাহলে এখানে যে তাপটা আসলে কাজে লাগে সেটা কি হবে বলতো? বাষ্পীভবনের বাষ্পীভবনের সুপ্ত তাপ। এই ক্ষেত্রে যদি তুমি শুধুমাত্র তাপের মান বের করতে চাও, প্রয়োজনীয় তাপ, তাহলে সেই প্রয়োজনীয় তাপের মান হবে কিউ সমান এম এল ভি। এই এল ভি এর পরিচয়টা কি? এই এল ভি এর পরিচয় হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কতটুকু তাপ লাগে? এমএলএফ পরিমাণ তাপ লাগে। এখানে কতটুকু তাপ লাগে? এমএল ভি পরিমাণ তাপ লাগে। ঠিক আছে, সো এই এলএফ এবং এলভি এই দুটার একটা মান আছে, মানগুলো লিখে দিচ্ছি, সবাই একটু মনে রাখবা। এলএফ এর মানটা হচ্ছে, খাতায় লিখো সবাই, 3 তোমাদের বইয়ে লেখা আছে যেভাবে সেভাবে লিখে দিই, 3,34,000। হ্যাঁ, 3,34,000 জুল পার কেজি। একটু স্মার্ট মেথডে লিখতে পারো, 3.34 ইন্টু 10⁵ জুল পার কেজি। আর এলভি যেটা আছে, যেটা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ততাপ, সেই মানটাও আমি এখানে লিখে দিচ্ছি। বাষ্পীভবনের সুপ্ততাপের মান হচ্ছে 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। ঠিক আছে, সো এই দুটা মান সবাইকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। আর একটা কথা বলি, অনেকগুলো জায়গাতে তোমাদের 3,36,000 তোমরা পড়বা, তোমরা যখন ইন্টারমিডিয়েটে পড়বা তখন দেখবা বইগুলোতে 3,36,000 লেখা আছে, কিন্তু তোমাদের বই অনুযায়ী মানটা হচ্ছে 3,34,000। সুতরাং তোমাদের বইয়ে যেটা আছে সেটা দিয়ে সলভ করা তোমাদের জন্য সেফ। বুঝতে পারছো? তাহলে 3,34,000 আমি কেন লিখছি? কারণ তোমাদের বইয়ে আছে তাই। আদারওয়াইজ তোমরা যখন বড় ক্লাসে উঠবা তখন দেখবা এই মানটা বড় ক্লাসের বইগুলোতে 3,36,000 আছে। এই জন্য দেখবা অনেক জায়গার সলিউশনে 3,36,000 দিয়ে সলভ করা। আবার কিছু বোর্ড প্রশ্নেও মান দেওয়া থাকে 3,36,000। সো এটা নিয়ে কনফিউজড হয়েও না। যদি বইয়ে, যদি তোমার হচ্ছে বোর্ড প্রশ্নে বা প্রশ্নে যদি মান দেওয়া থাকে, তাহলে যেই মান দিবে তুমি সেই মানটা ব্যবহার করবা। যদি কোনো মান না দেওয়া থাকে তাহলে বইয়ে যেটা দেওয়া আছে তুমি সেটাকে ব্যবহার করবা। ঠিক আছে, তাহলে আশা করি এই বিষয়ে কারো কোনো কনফিউশন নাই। আচ্ছা, এখন আসো, এই বরফটা আসলে কখন একজন প্রশ্ন করছে যে ভাইয়া বরফ কখন পানি হবে, সেই জিনিসটা আমরা এখন দেখব। সো এই যে তোমাদের গ্রাফ আমি অলরেডি পড়াই ফেলছি, এখন চলে আসো আমরা একটু এই জিনিসগুলোতে একটু চলে আসি। এই যে এখানে একটু চলে আসি, একটা গ্রাফ আমরা দেখব যে বরফ কখন পানিতে পরিণত হয়। খেয়াল করে দেখো এখানে কঠিন পদার্থ আসলে কি বলতো? বরফের একটা এক্সাম্পল হচ্ছে আমি চিন্তা করতে পারি, বরফকে কিন্তু আমরা কি বলি বলতো? কঠিন পদার্থ। তাহলে বরফ যদি চিন্তা করো যে কঠিন পদার্থ, কঠিন পদার্থে কণাগুলা খুব কাছাকাছি থাকে। তোমরা কেমিস্ট্রিতেও পড়ছো যে কণাগুলা খুবই কাছাকাছি থাকে, কারণ কারণ তাদের আকর্ষণ বলটা অনেক তীব্র হয়, আন্তঃআণবিক দূরত্ব অনেক কম হয়। তো সবাই খুব কাছাকাছি এখানে অবস্থান করতেছে, খুবই কাছাকাছি অবস্থান করতেছে। ঠিক আছে, এখন যদি তুমি এই কঠিন থেকে তরলে পরিণত করতে চাও, তাহলে আগে বুঝতে হবে তরল পদার্থের কণাগুলা কেমনে থাকে। তরল পদার্থের কণাগুলা একটু দূরে দূরে থাকে। ঠিক আছে, তাহলে দূরে দূরে তুমি কেমনে পাঠাইতে পারবা বলো তো? তুমি যদি বরফ থেকে পানিতে পরিণত করতে চাও, তাহলে এই কণাগুলাকে কি করতে হবে? একটু দূরে দূরে সরাই দিতে হবে। তো দূরে সরানোর জন্য কি দেওয়া লাগে? এই দূরে সরানোর জন্য অ্যাকচুয়ালি এখানে তাপ দেওয়া লাগে। এখন কথা হচ্ছে, এই যে তাপ, এই তাপটা আসলে কি করছে তোমরা কি বুঝতেছো? এই তাপটা আসলে, এই যে ধরো দুইটা অণু যদি খুব কাছাকাছি থাকে, ধরো এটাকে আমি জুম করে এখানে আঁকতেছি, ধরো এখানে আমি জুম করে আঁকতেছি, ধরে নাও যে এখানে দুইটা অণু খুবই কাছাকাছি আছে।
তো খুবই কাছাকাছি থাকলে তাদের মধ্যে কিন্তু একটা আন্তঃআণবিক কি থাকে বলতো, একটা আন্তঃআণবিক বন্ধন থাকে। তো যদি তুমি এখানে তাপ প্রদান করো, যদি তুমি এখানে তাপ প্রদান করো, এই তাপ শক্তিটা সে শোষণ করে কি করে জানো, এই তাপ শক্তি শোষণ করে সে এই আন্তঃআণবিক বন্ধনটাকে ভেঙে ফেলে। তাহলে আন্তঃআণবিক বন্ধন যদি ভেঙে ফেলে তাহলে তারা আরো অনেক বেশি দূরে দূরে যায়, অথবা যদি বন্ধন নাও ভাঙে তাও তারা এই বন্ধনটা শিথিল করে মানে একটু লুজ করে আর একটু দূরে চলে যায়। তুমি ধরে নাও যে তোমার একটা বন্ধুর সাথে তোমার সম্পর্ক খুবই ভালো, তাহলে তোমরা দুজন কিন্তু সবসময় কাছাকাছি থাকো, বাট সম্পর্ক যদি একটু চির ধরে, যদি একজন একজন থেকে একটু দূরে থাকো, বা যারা একটু দূরের বন্ধু আছে তাদের সাথে কিন্তু ওরকম কানেকশন থাকে না। তো ধরে নাও যখন তোমার এই সম্পর্কটা শিথিল হয়ে যাবে, তখন এই দুটা কণা, এই দুটা কণার দূরত্ব কিন্তু বেড়ে যাবে, তাই না? দূরত্ব কিন্তু বেড়ে যাবে। তাহলে এখানে খেয়াল করো, এখন কিন্তু দূরত্বের মানটা কি আছে, বেশি আছে। তাহলে এখন লক্ষ্য করো, যখন কাছাকাছি ছিল তখন আসলে সেটা কোন অবস্থাকে ইন্ডিকেট করে, কঠিন পদার্থকে ইন্ডিকেট করে। তার মানে সে প্রথমে কি অবস্থায় ছিল, কঠিন অবস্থায় ছিল, এবং তখন সে তাপটা গ্রহণ করে যখন এই আন্তঃআণবিক বন্ধনটা শিথিল হয়ে গেছে তখন তারা দূরে দূরে চলে গেছে। আর দূরে দূরে কারা থাকে, দূরে দূরে থাকে হচ্ছে তরল পদার্থের কণাগুলা। তাহলে তখন এটা কি হয়ে গেছে বলতো, তরল হয়ে গেছে। তাহলে খেয়াল করে দেখতে পাইতেছো যে তুমি যদি চিন্তা করো কঠিন হচ্ছে বরফ, তাহলে তরল হচ্ছে পানি, তাহলে বরফটা এভাবে তাপ গ্রহণ করে পানিতে পরিণত হতে পারে। ঠিক আছে, তাহলে আশা করি সবাই আমরা ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারছি। তো এই কঠিনটা যেই তাপ গ্রহণ করে তরলে পরিণত হয় সেই তাপের নামটা আমি আগেই বলছি, এই তাপের নামটা হচ্ছে সুপ্ত তাপ। এই তাপের নাম কি, এই তাপের নাম হচ্ছে সুপ্ত তাপ। সুপ্ত তাপ। এখন কথা হলো যে সুপ্ত কেন বলা হয়, সুপ্ত কেন বলা হয়? তো এটা একটা সুন্দর গল্পের মাধ্যমে আমরা পড়ব। সুপ্ত মানে আসলে কি বলতো, গোপন। সুপ্ত মানে কি, গোপন। সুপ্ত মানে হচ্ছে গোপন, যে জিনিসটাকে আসলে আমরা কি দেখতে পাই না বা জানি না আসলে। তো হয় কি, যখন সে সুপ্ত তাপটা গ্রহণ করে, একটু আগে দেখছিলা যে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ এই সুপ্ত তাপটা গ্রহণ করে কি হয়, 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হয়। তাহলে তুমি যদি এখানে একটা থার্মোমিটার লাগাই দাও, তুমি যদি এখানে একটা থার্মোমিটার লাগাই দাও, তুমি কি বুঝবা যে এখানে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে? তুমি কিন্তু বুঝবা না। তার কারণ কি বলতো, থার্মোমিটারের রিডিং কিন্তু সেম, এখানেও 0, এখানেও 0। তুমি যখন দেখবা যে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, তখন তোমার কাছে মনে হবে তার মানে কোনো তাপ মনে হয় আদান প্রদান হচ্ছে না। কিন্তু বাস্তবতা হচ্ছে, তাপ যদি আদান প্রদান না হইতো তাহলে কি কঠিন পদার্থটা তরলে পরিণত হইতো? উত্তর হচ্ছে না। তাহলে তাপ আদান প্রদান হয় দেখেই কিন্তু কঠিনটা তরলে পরিণত হচ্ছে। কিন্তু তোমার কাছে মনে হবে যে তাপমাত্রা তো বাড়ে নাই, ঠিক আছে, তো তোমার কাছে মনে হচ্ছে তাপমাত্রা বাড়ে নাই, কিন্তু গোপনে গোপনে লুকায় লুকায় সে কিন্তু এই কঠিনটাকে তরলে পরিণত করে দিচ্ছে আন্তঃআণবিক বন্ধন শিথিল করার মাধ্যমে। তাহলে জিনিসটা একটু গোপনে গোপনে হচ্ছে আর কি, যেটা তুমি থার্মোমিটার দিয়ে মাপতে পারবা না, কারণ তাপমাত্রা সেম থাকে। সো ওখান থেকে তুমি চিন্তা করতে পারো, এখানে এটাকে বলা হয় হচ্ছে সুপ্ত তাপ। তার মানে সুপ্ত তাপ কেন বলা হয়, কারণ এই সুপ্ত তাপের মানটা তাপমাত্রাকে চেঞ্জ করতে পারে না, যার মাধ্যমে তুমি থার্মোমিটার দেখে বুঝবা যে তাপ আদান প্রদান চলতেছে। তাহলে সুপ্ত তাপ কিন্তু কি করতে পারে না ভাইয়া বলতো, তাপমাত্রা পরিবর্তন করতে পারে না। সবাই খাতায় নোট লিখে রেখো, খুব কাজে লাগবে, ঠিক আছে? তাপমাত্রা পরিবর্তন করে না। তাহলে সুপ্ত তাপ আসলে কি করে, সুপ্ত তাপ এই বন্ধনটাকে আসলে কি করে দেয়, একটু শিথিল করে দেয়, ফলে এই কঠিনটা কিসে পরিণত হয়, তরলে পরিণত হয়। তাহলে কঠিন থেকে তরল পরিণত হওয়া মানে কি, পদার্থের অবস্থা পরিবর্তন হওয়া। তার মানে সুপ্ত তাপটা তাপমাত্রা পরিবর্তন করে না, কি পরিবর্তন করে, অবস্থা পরিবর্তন করে, অবস্থা পরিবর্তন করে। সবাই বলো তো, একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা, আমরা খুব ভালো করে বুঝছি কিনা, সবাই একটু আমাকে বলো। যে এক্সাম্পলগুলো বললাম, কথাগুলো বললাম, সবাইকে আমরা ক্লিয়ারলি বুঝছি কিনা বলো। এম মানে হচ্ছে ভাইয়া মাস। এম মানে তো জানোই, এম এর তো নতুন কোনো পরিচয় নাই, এম এর তো নতুন করে পরিচয় নাই রে ভাই। এম মানে ভর। এখানে যে এম গুলা লিখছি, এম তো জানোই, এম হচ্ছে ভর। কতটুকু ভর নিয়ে তুমি কাজ করতেছো সেটা বলো, এটা বুঝছো কিনা? ওকে, এবার চলো আমরা হচ্ছে এই যে সুপ্ত তাপের যে বিষয়টা, এখান থেকে আমরা একটু প্র্যাকটিস করব, এরপরে আমরা আমাদের লাস্ট টপিকটা আমরা হচ্ছে পড়ে ফেলবো, যেটা হচ্ছে বাষ্পায়নের নির্ভরশীলতা। তো সবার আগে একটা কুইজ আমি লঞ্চ করে দিচ্ছি, সবাই একটু আনসার করে দাও। সুপ্ত তাপের ক্ষেত্রে আসলে কি হয়? কিউ মানে তাপ, কিউ মানে তাপ, কিউ মানে তাপ, ঠিক আছে?
কিউ মানে যেমন চার্জ পড়ছিলা, আবার কিউ মানে আবার তাপ, বুঝতে পারছো? তোমরা এখনো মনে হয় কিউ মানে হচ্ছে চার্জ পড়ো নাই, এটা তোমরা দশম অধ্যায়ে গিয়ে শিখবা আর কি। তো ফিজিক্সে তোমাদের সিলেবাস যতটুকু আছে সেখানে কিউ দ্বারা দুটা জিনিস মিন করা হয়। তোমরা এই চ্যাপ্টারে দেখতে পাচ্ছ যে কিউ দ্বারা হচ্ছে তাপ মিন করা হয়, আর দশম অধ্যায়ে গিয়ে শিখবা কিউ দ্বারা চার্জ মিন করা হয়। ডিপেন্ড করে প্রোনাউন্সিয়েশনটা আসলে আমেরিকান নাকি ব্রিটিশ। আফনান, ওকে, টাইম শেষ। সুপ্ত তাপের ক্ষেত্রে আমি একটু আগে লিখে দিছিলাম যে সুপ্ত তাপের ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন হয় না, শুধুমাত্র অবস্থা পরিবর্তন হয়। তাহলে এখানে খেয়াল করো, অবস্থার পরিবর্তন হয় সত্যি কথা, তাপ স্থির থাকে। তাপ কিন্তু স্থির থাকে না, কারণ কি, তোমার তো সুপ্ত তাপ তো একটা তাপ গ্রহণ করতেছে, তাই না? তাহলে তাপ তো স্থির থাকে না, তাপ আদান প্রদান হয়। তাহলে তাপ কিন্তু স্থির থাকে না, তাপ স্থির থাকে না, তাপের কিন্তু আদান প্রদান হয়। তাহলে এটা হচ্ছে আমাদের রং। বস্তুর তাপমাত্রা স্থির থাকে, এটা কিন্তু সত্যি, এটা কিন্তু সত্যি। বস্তুর তাপমাত্রা কি থাকে? স্থির থাকে, কারণ আমি বলছিলাম তাপমাত্রা পরিবর্তন করে না। তাহলে এখানে আমাদের উত্তর হবে 1 ও 3, উত্তর হবে অপশন বি, অপশন বি, ঠিক আছে? অপশন তো ডি হবে না, অপশন বি হবে উত্তর, অপশন বি হবে। আচ্ছা, সো এটা হচ্ছে টেকনিক্যাল মিস্টেক তোমরা বলতে পারো, উত্তর হবে অপশন বি, ঠিক আছে? তোমরা চাইলে প্যারালাল টেক্সট থেকে উত্তরটা দেখে নিতে পারো। আরে ভাই পোল, এই যে যারা বলতেছো, তোমাদের জিনিসটা একটু বুঝাই দেই, তোমাদের একটু জিনিসটা বুঝাই দেই। এই যে বলতেছে যে পোলে তো উত্তর ডি দেওয়া, তো পোলের উত্তর কে দিছে? ক্লাস নেওয়ার আগে, ক্লাস নেওয়ার আগে টিচার বলে দেয় যে এই প্রশ্নের উত্তর হচ্ছে এইটা। এটা মানে উপর থেকে আসে না আর কি, আসমান থেকে নাজিল হয় না। যেটা আমি বলে দিব ওটাই হচ্ছে এখানে পোল কোশ্চেনে দেখাবে। এখন হয়তো আমি ধরো বি বলছি, তো বি আর ডি তো আসলে শুনতে কাছাকাছি, তো ধরো আমি বি বলছি, ওখানে ডি দিয়ে দিছে। এটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই যে ভাই পোলে তো আসলে উত্তর ডি দিছে, তাইলে আপনি ভুল পড়াইছেন। না, আমি যেটা বলছি এটাই হবে। ওকে, সো লিডার বোর্ডে আসলে যারা আছো তারা আসলে ভুল আনসার করছো তাইলে, তাই না? তাইলে এই লিডার বোর্ডে আসলে শাউট আউট করে কোনো লাভ নাই। তো এখানে আসলে উত্তর হবে অপশন বি। আচ্ছা, এবার চলো আমরা একটু সামনের দিকে যাই, একটু সামনের দিকে যাই। এই যে এখানে তোমাদের দুটো জিনিস বললাম, এই যে এমএলএফ বা এমএলভি, এটা একটু তোমাদের একটু বুঝাই দেই। একটা বিষয় তোমরা খেয়াল করছো কিনা, যেটার এককটা আসলে কেমন বলো তো? এত জুল পার কেজি, এত জুল পার কেজি। তো এই জিনিসটা তোমাদেরকে আমি একটু এক্সপ্লেন করে বুঝাই দিই। এই জিনিসটা তোমাদের আমি একটু এক্সপ্লেন করে এখানে বুঝাই দিই। আমি এখানেই লিখি, সবাই আমার সাথে খাতায় নোট ডাউন করো, সবাই আমার সাথে একটু খাতায় নোট ডাউন করে ফেলো। ধরো আমি বরফ নিয়ে কথা বলতেছি। এখন মনে করো এটা হচ্ছে একজন বিজ্ঞানী, এটা হচ্ছে একজন সায়েন্টিস্ট। এই সায়েন্টিস্ট একটা এক্সপেরিমেন্ট করলেন। উনি দেখলেন যে 1 কেজি বরফ গলানোর জন্য কি পরিমাণ তাপ শক্তি লাগে। তো উনি এক্সপেরিমেন্ট করে দেখলেন যে 1 কেজি বরফ গলনে তাপ লাগে 3.34 ইন্টু 10⁵ জুল। এটা কে দেখছেন? এটাই বিজ্ঞানী দেখছেন, এক্সপেরিমেন্ট করে দেখছেন যে 1 কেজি বরফ গলনে তাপ লাগে 3,34,000 অথবা 3.34 ইন্টু 10⁵ জুল। এখন যদি তুমি 1 কেজি না বলে যে কোনো কেজি চিন্তা করো, ধরো তুমি এবার নিয়ে আসছো, তুমি মনে করো এবার নিয়ে আসছো একটা বরফের টুকরা, যে বরফের টুকরার ভর হইতেছে 5 কেজি। তাহলে 5 কেজির জন্য কতটুকু লাগবে সেটা কি আমরা ঐকিক নিয়মে করে ফেলতে পারি। তাহলে এখানে আমি 5 কেজি না বসায় আমি বসাবো হচ্ছে এম কেজি, ঠিক আছে? তাহলে এম কি মিন করে এখানে? আশা করি বুঝছো, ভর মিন করে। তাহলে এম কেজি বরফ গলনে তাপ কতটুকু লাগবে বলতো? ঐকিক নিয়ম, এই যে 3.34 ইন্টু 10⁵ ইন্টু হচ্ছে আমার এম, ঠিক আছে? এবার দেখো এইখানে যে মানটা আছে আমার, এইখানে যে মানটা আছে, এই মানটা তো আসলে সবসময় সেম, এই মানটা কিন্তু সবসময় সেম। তুমি এই বিজ্ঞানী পরীক্ষা করুক আর আরেকজন বিজ্ঞানী পরীক্ষা করুক, ছেলে হোক
মেয়ে হোক, যেই এক্সপেরিমেন্ট করুক না কেন এই মানটা কিন্তু সবসময় সেম। তো বিজ্ঞানীরা দেখলেন যে এই মানটা সবসময় সেম, তাহলে ওর একটা নাম দিয়ে দেওয়া যাক। তো ওরা এটার নাম দিল, এটার ইংলিশ নামটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন। ইংলিশ নামটা বুঝো, ফিউশনের বাংলা হইতেছে গলায় ফেলা, গলন। আর ল্যাটেন্ট মানে হচ্ছে সুপ্ত, আর হিট মানে হচ্ছে তাপ। তাহলে বাংলা দাঁড়াইলো গলনের সুপ্ত তাপ। বাংলা কি দাঁড়াইলো? গলনের সুপ্ত তাপ। সো এটাকে দেখো শর্টে কিভাবে প্রকাশ করা হয়, শর্টে প্রকাশ করা হয় এল এফ। এই যে এল হচ্ছে ল্যাটেন্ট হিট আর এফ হচ্ছে ফিউশন, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করে দেখো, এই পুরা মানটাকে যদি এল এফ দ্বারা প্রকাশ করি তাহলে এখানে কি আছে বলতো? এল এফ ইন্টু এম। সেটাকে ওই যে আমরা হচ্ছে সংক্ষেপে এভাবে লিখে ফেলি যে এমএলএফ, ঠিক আছে? এমএলএফ। এখন দেখো এটা আসলে কিসের কথা বলছে? তাপের কথা বলতেছে, তাই না? তাহলে মোট তাপের মান কত? এমএলএফ। তাহলে মোট তাপের মান হচ্ছে এমএলএফ। তাপকে আমরা প্রকাশ করি কিউ দিয়ে। সো এইভাবে হচ্ছে সূত্রটা আসে কিউ সমান এমএলএফ, ঠিক আছে? এখন আসো যে এলএফ এর এককটা আসলে কি। দেখো যদি তুমি এলএফ এর একক শিখতে চাও, এককটা এখানে মুখস্থ করার কিছু নাই। দেখো তো, যদি আমি এলএফ এর একক শিখতে চাই তাহলে এলএফ হবে কিউ বাই এম। এখন চিন্তা করো তো, এই যে তাপ যেটা আছে, তাপ, তাপ তো এক ধরনের শক্তি। তাহলে তাপ শক্তির একক কি? শক্তির এককের মতো জুল, শক্তির এককের মতোই জুল। আর ভরের একক কি বলতো? ভরের একক হচ্ছে কেজি। তাহলে একক কি দাঁড়াইলো? একক দাঁড়াইলো হচ্ছে জুল পার কেজি। একক দাঁড়াইলো জুল পার কেজি। তাহলে এলএফ যেটাকে আমরা গলনের সুপ্ততাপ বলতেছি, তার একক কত দাঁড়াচ্ছে বলতো? একক দাঁড়াচ্ছে জুল পার কেজি। তাহলে একক হচ্ছে জুল পার কেজি, আর মান কত? 3,34,000। সবাই এবার আমাকে বলো তো, এই যে ঐকিক নিয়ম দিয়ে যে বুঝাইলাম তোমাদের, এবার কি বুঝছো কিনা? যারা আগের বার বুঝো নাই বলো, এবার বুঝছো? আয়ান বলতেছে তাপের একক ক্যালোরি হবে কিনা। আয়ান, আমি একদম এই চ্যাপ্টারের প্রথম ক্লাসে পড়াইছি তাপের একক জুলও হয় ক্যালোরিও হয়। যেখানে পড়াইছিলাম 1 ক্যালোরি সমান 4.2 জুল, স্পষ্টভাবে আমার মনে আছে। এবং সেখানে কুইজ ওয়ানে আমি জিজ্ঞাসা করছিলাম যে 1 ক্যালোরি সমান কত জুল। সো তাপের একক যে দুইটাই হয় এটা আমি স্পষ্টভাবে পড়াইছি এবং কুইজও দিছিলাম, আশা করি সবার মনে আছে। আচ্ছা, তাহলে এবার আশা করি আমরা হচ্ছে ক্লিয়ার। এখন চলো, তো এটা আমি কি দিয়ে দেখাইলাম? গলন দিয়ে দেখাইলাম। একইভাবে বাষ্পীভবনের যে কাহিনীটা, যেমন এখানে কিউ সমান কি আসলো? এমএলএফ, গলনের ক্ষেত্রে আসলো। একইভাবে বাষ্পীভবনের ক্ষেত্রে এই এলএফ এর বদলে আসবে এলভি, এলএফ এর বদলে আসবে এলভি। কেন আসবে? তাহলে লিখে দিই একটু। যদি বাষ্পীভবন আমরা করি সেই ক্ষেত্রে প্রয়োজনীয় তাপের মান আসবে এম এল ভি। তাহলে ভিটা কেন আসতেছে বলো? এই এলভি এর ফুল ফর্মটা বলি। এলভি এর ফুল ফর্ম হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। সো ভ্যাপার মানে তোমরা জানো, ভ্যাপোরাইজেশনের মানে জানো বাষ্পীভবন, ল্যাটেন্ট মানে সুপ্ত, হিট মানে তাপ। তাহলে এটার বাংলা নাম হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। আর এখানে কেন এলভি হলো? এই এলটা হচ্ছে ল্যাটেন্ট হিট মিন করে আর ভি মিন করে ভ্যাপোরাইজেশন। এটা বাংলা দাঁড়ালো বাষ্পীভবনের সুপ্ত তাপ, বাষ্পীভবনের সুপ্ত তাপ। তাহলে এতক্ষণ কি পড়ছি যদি আমি একদম সামারাইজ করে ফেলি, সামারাইজ করে ফেলি, আমাদের সিলেবাসে সুপ্ত তাপ আছে দুইটা। আমাদের সিলেবাসে সুপ্ত তাপ আছে দুইটা। একটা আছে কিউ সমান এমএলএফ, একটা আছে কিউ সমান এমএলএফ, আর একটা আছে কিউ সমান এমএলভি। এমএলএফ কখন ব্যবহার করব? যখন গলন হবে। গলনটা কি মিন করে? উদাহরণ দিয়ে দেই। মনে করো বরফ হয়ে যাচ্ছে পানি, অথবা পানি হয়ে যাচ্ছে বরফ, ঠিক আছে? আর এলভি মানে কি? বাষ্পীভবন, বাষ্পীভবনের সুপ্ত তাপ। তাহলে বাষ্পীভবন কই থেকে হয়? জলীয় বাষ্প কই থেকে তৈরি হয়? জল থেকেই হয়, মানে পানি থেকে হয়। তার মানে এলভিটা কখন আসবে? যখন পানি থেকে জলীয় বাষ্প হবে, অথবা জলীয় বাষ্প থেকে পানি হবে। এখন আর কারো কোনো ডাউট থাকার কথা না, এই দুটাই হচ্ছে তোমাদের লাগতে পারে, ঠিক আছে? ল্যাটেন্টের বাংলাটা একটু নবনীতা, একটু গুগলে দিয়ে দেখো। আমি কয়েকবার বলে ফেলছি অলরেডি মনে হয়। ল্যাটেন্টের বাংলা হচ্ছে সুপ্ত, তাহলে ল্যাটেন্ট হিট হবে সুপ্ত তাপ। সুপ্ত তাপের মাত্রা কি হবে জিজ্ঞাসা করতেছো? সুপ্ত তাপের একটু আগে আমরা কি দেখলাম? একক দেখলাম, তাহলে মাত্রাও আমরা পারবো। এই জুলের মাত্রা কি?
এই জুলের মাত্রা কি? জুলের মাত্রা হচ্ছে mLT ইনভার্স 2, আর কেজিটা ভাগ আছে, কেজি হচ্ছে ভর, ভরের মাত্রা হচ্ছে m, তাহলে মাত্রা কি দাঁড়াচ্ছে? মাত্রা দাঁড়াচ্ছে LT ইনভার্স 2, ml স্কোয়ার টি ইনভার্স 2 হবে, তাহলে এখানে হবে আমাদের L স্কোয়ার টি ইনভার্স 2, বুঝছো? তাহলে L স্কোয়ার টি ইনভার্স 2 হবে হচ্ছে আমার কার মাত্রা? সুপ্ত তাপের মাত্রা, সেটা LF বলো অথবা LV বলো, দুইটার মাত্রাই সেম। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? কিউ এর মিনিং অসংখ্যবার বলছি, কিউ এর মিনিং অসংখ্যবার বলছি, দেখো এখানে লিখেও দেওয়া আছে যে কিউ সমান হচ্ছে তাপ। উদ্বায়ী পদার্থ তো জানোই সরাসরি কঠিন থেকে বাষ্পীভবন হবে, সেটার জন্য তাহলে কি এলএফ আমার দরকার আছে? দরকার নেই। এম ইনভার্স 1 কেন হবে? এম ইনভার্স 1 কই থেকে আসলো? এখানে 1 এম ইনভার্স 1 হবে না, যেটা লিখছি সেটাই হবে। আচ্ছা, এবার আমরা বাকি ইনফরমেশনগুলোতে চলে আসি। তাহলে সুপ্ত তাপের ডেফিনেশনটা এতক্ষণ ধরে পড়াইলাম, এখন দেখি আমরা বুঝি কিনা। যে তাপ পদার্থের তাপমাত্রা পরিবর্তন করে না, তাহলে তাপমাত্রার কিন্তু পরিবর্তন করে না। মধ্যকার বন্ধন শিথিল করার মাধ্যমে পদার্থের অবস্থা পরিবর্তন করে, তাকে সুপ্ত তাপ বলে। এটাই কিন্তু আমি তোমাদের এতক্ষণ ভেঙে ভেঙে বুঝাইছি। তাহলে এখন তোমরা বলো সংজ্ঞাটা তোমরা ক্লিয়ার কিনা সবাই? এখন বলো, সবাইকে সংজ্ঞাটা ক্লিয়ার? না সাজিদ, তাপ এবং তাপমাত্রা এক না। তুমি সম্ভবত প্রথম লেকচার করো নাই, প্রথম লেকচারে ক্লাস করো নাই। কাইন্ডলি সবার উদ্দেশ্যে বলতেছি, কোনো লেকচার মিস দিয়ে কাইন্ডলি পরের লেকচার দেখবা না, তাইলে আগের লেকচারের সাথে তুমি রিলেশনই বুঝবা না। তাপ এবং তাপমাত্রার পার্থক্য তোমাদের প্রথম লেকচারে পড়ানো হয়েছে এবং হোমওয়ার্কও দিয়ে দেওয়া হয়েছিল। তো এখন যদি বলো যে তাপ এবং তাপমাত্রা এক কি না, এটা তো খুব খারাপ কথা। আচ্ছা, এবার আসো বাষ্পীভবন। বাষ্পীভবন তো নাম দেখলেই বোঝা যায়, বাষ্প পরিণত হওয়ার একটা প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়ায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় সেটাই বাষ্পীভবন। ঘনীভবন, ঘনীভবন হইতেছে ভাই বাষ্পীভবনের উল্টা। ঘনীভবন কি? বাষ্পীভবনের উল্টা। তুমি যদি বলো যে ধরো পানি, পানি থেকে মনে করো জলীয় বাষ্প তৈরি হয়েছে, এটাকে আমি কি বলতে পারি? পানি থেকে জলীয় বাষ্প তৈরি হয়েছে, তাহলে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে আমি বলতে পারি বাষ্পীভবন। বাষ্পীভবন। এখন যদি উল্টা কাহিনী হয়, উল্টা কাহিনী মানে হচ্ছে জলীয় বাষ্প থেকে যদি পানি হয়, তাহলে এই প্রক্রিয়াটার নাম হবে হচ্ছে ঘনীভবন। বুঝছো? তাহলে উল্টা। ঠিক আছে, তাহলে ঘনীভবন আমাদের হয়ে গেল, যে বায়বীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়াকে ঘনীভবন বলে। বায়বীয় হচ্ছে জলীয় বাষ্প আর পানি হচ্ছে তরল। এবার আসো কঠিনীভবন। কঠিনীভবন, কঠিনীভবন আসলে কি জিনিস? গলনের উল্টা। গলনের উল্টা। মনে করো পানি, তাহলে পানি থেকে যদি কোনো কিছু বরফ তৈরি হয়, মানে তরল থেকে কি হইলো বলো তো? বরফ হয়ে গেল, তাহলে কঠিন পদার্থ হয়ে গেল। এটাকে বলা হয় কঠিনীভবন অথবা সলিডিফিকেশন। তাহলে তরল থেকে কঠিন অবস্থায় যে পরিণত হয়েছে তাকে বলা হয় কঠিনীভবন। তাহলে নাম থেকে কিন্তু বোঝা যাচ্ছে। এগুলাকে মুখস্থ করা লাগবে? তোমরা আমাকে বলো, নামগুলাকে মুখস্থ করা লাগবে? আশা করি লাগবে না। তাহলে পানি থেকে বরফ, এখানে কি সুপ্ত তাপ লাগবে? অবশ্যই লাগবে। কারণ কি? পানি থেকে বরফের সময় বা বরফ থেকে পানির সময় দুই ক্ষেত্রে কিন্তু আমাদের সুপ্ত তাপ দরকার পড়ে। পানি থেকে বরফ হওয়ার সময় পানিটা সুপ্ত তাপ গ্রহণ করে, আর বরফ থেকে পানি হওয়ার সময় বরফটা সুপ্ত তাপ বর্জন করে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আপেক্ষিক তাপের লেকচার আমাদের এই লেকচার মানে আজকের ক্লাসে না আবির, আপেক্ষিক তাপের লেকচার অন্য বিষয়ে। তুমি যদি একটু প্যারালাল টেক্সটটা খুলো, তাহলে দেখবা সিরিয়াল বাই সিরিয়াল আমরা পড়াচ্ছি। তা আপেক্ষিক তাপটা দেখবা পরে, আগে না। যাই হোক, এবার আসো গলনাঙ্ক আর স্ফুরণাঙ্ক। নাম দেখলেই বোঝা যায়, গলনাঙ্ক হচ্ছে গলনের অঙ্ক। গলনের অঙ্ক, যেই তাপমাত্রায় বরফটা গলতে শুরু করে, যে তাপমাত্রায় বরফটা গলতে শুরু করে। আর স্ফুরণাঙ্ক হচ্ছে স্ফুটনের অঙ্ক, মানে পানি যে তাপমাত্রায় ফুটতে শুরু করে বা বাষ্পীভূত হতে শুরু করে, সেটা হবে আমার স্ফুরণাঙ্ক। তাহলে নাম দেখেই বোঝা যায়, আমরা জানি পানির ক্ষেত্রে গলনাঙ্কের মান 0°C আর স্ফুরণাঙ্কের মান হচ্ছে 100°C। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আশা করি আমাদের কাছে অস্পষ্ট বলে কিছু নাই, এখানে সবকিছু আমাদের ক্লিয়ার। এই জিনিসপত্রগুলো নর্মালি আমরা এখন দেখব। এটা হচ্ছে আজকে আমাদের লাস্টের টপিক, বাষ্পায়ন। তো সবার প্রথমে বুঝতে হবে বাষ্পীভবন জিনিসটা কি। একটু আগে পড়ে আসছি, বাষ্পীভবন হলো তরল থেকে বাষ্পে রূপান্তর হবার প্রক্রিয়া, যেখানে তরল পদার্থের অণুগুলো বাষ্পে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সুপ্ত তাপ গ্রহণ করে। আগে বলছি, তরল থেকে যদি বাষ্প হইতে হয় তাহলে সেখানে বাষ্পীভবনের সুপ্ত তাপ লাগে। তাহলে এখানে সেই কাহিনীটাই কিন্তু আবার বলে দিচ্ছে।
আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা বিষয় শেয়ার করব, তোমরা আমাকে একটু উত্তর করো। মনে করো একদিন পুকুর আছে, একটা পুকুরে পানি আছে, নিশ্চয়ই সবাই এটা দেখছো, পুকুর, সেই পুকুরের যে পানি, দেখবা গরমকালে এই পুকুরের পানি আস্তে আস্তে কমতে থাকে, আস্তে আস্তে কমতে থাকে। গরমকালে দেখবা এই পুকুরের পানি, মনে করো আজকে হচ্ছে গ্রীষ্মকালের প্রথম দিন, এবার অনেক দিন পর গিয়ে তুমি দেখলা যে এই পানিটার লেয়ার কমে এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তাইলে গ্রীষ্মকালে প্রথম দিন গ্রীষ্মকালে যে পরিমাণ পানি থাকে, তুমি দেখবা যে 20-25 দিন পরে সেই পরিমাণ পানি থাকে না, পানিটা কমে গেছে। তাহলে পানি কমে পানি গেছে কোথায়? পানিটা কিন্তু বাষ্পে পরিণত হয়ে গেছে। সো বাষ্প পরিণত হওয়ার কারণে পানির লেভেলটা আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে। এখন আমাকে বলো, এই যে গ্রীষ্মকালে যে বাষ্পে পরিণত হলো, এই যে বাষ্পে পরিণত হলো, এই ক্ষেত্রে তুমি কি এই পুকুরের পানির তাপমাত্রা তুমি কি 100°C বলবা? কখনোই না। তোমার যদি মনে হয় যে ভাইয়া 100°C তাপমাত্রায় এই পানিটা আসলে বাষ্পে পরিণত হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে হচ্ছে আমাদের স্ফুটন, ঠিক আছে? বা যদি এমন হয় যে না, আমি তাপমাত্রা 100°C রাখবো না, জাস্ট অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্তভাবে একদম তরলের আপার লেয়ার থেকে, অর্থাৎ পৃষ্ঠদেশ থেকে আমার পানিটা বাষ্পীভূত হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে বাষ্পায়ন। তাহলে আমাদের দুইটা জিনিস আছে এখানে, একটা হচ্ছে বাষ্পে পরিণত হওয়ার জন্য 100°C তাপমাত্রা লাগবে, আর একটা হচ্ছে পৃষ্ঠদেশ থেকে 100°C তাপমাত্রার নিচের কোনো তাপমাত্রা এটা বাষ্পীভূত হবে। তাহলে 100°C তাপমাত্রার কম তাপমাত্রায় এই জিনিসটা বাষ্পে পরিণত হবে। তাহলে দুইটা কেস এখানে হইতে পারে। যদি 100°C তাপমাত্রা এটা বাষ্পীভবন হয়, এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে স্ফুটন। এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে স্ফুটন। আর যদি এটা অটোমেটিক্যালি হয়, যদি আস্তে আস্তে হয়, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বাষ্পায়ন। তাহলে আমাদের এখানে দুইটা টাইপ আছে। হ্যাঁ, যে তাপমাত্রায় ফুটতে শুরু করে সেটা হবে আমাদের স্ফুটনাঙ্ক। তাহলে খেয়াল করো, এখানে এই কথাগুলো বলা আছে, দেখো যে এখানে একটু পড়ো, তরল স্ফুটনাঙ্ক তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়। তাহলে তরল যদি স্ফুটনাঙ্ক তাপমাত্রা থেকে কম তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়, সেটা আসলে আমার কি হবে বলতো? সেটা হবে হচ্ছে আমাদের বাষ্পায়ন। তাহলে এই ক্ষেত্রে তোমরা যদি দেখতে পাচ্ছ, যদি তরলটা 100°C তাপমাত্রায় বাষ্পীভূত হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে স্ফুটন। আর যদি 100°C কম তাপমাত্রায় বাষ্পীভূত হয়, সেটাকে আমরা বাষ্পায়ন বলবো, মানে স্ফুটন বলবো না আর কি। তাহলে দুটার মধ্যে কিন্তু এখানে একটা পার্থক্য আছে। তাহলে একটু দেখো এখানে কি লেখা, যে কোনো তাপমাত্রায় তরলের পৃষ্ঠদেশ থেকে তরল বাষ্পায়িত হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পায়ন। তাহলে এই যে তাপমাত্রাটা, সেই তাপমাত্রা কিন্তু 100 থেকে কি হবে বলতো? 100 থেকে কম হবে। তাহলে লিখে দিচ্ছি 100°C অপেক্ষা কম। ঠিক আছে? তাহলে সবাই আমাকে বলো যে আমরা স্ফুটন এবং বাষ্পায়নের মধ্যে পার্থক্য বুঝছি কিনা। গরমকালে যে পুকুরের যে কাহিনীটা হয়, পানিটা যে আস্তে আস্তে কমে যায়, ডেফিনেটলি এখানে কিন্তু পানির তাপমাত্রা 100°C থাকে না, আরো কম তাপমাত্রায় সে কিন্তু বাষ্পীভূত হয়। তাহলে পুকুরের পানির ক্ষেত্রে যেটা হয় সেটা আসলে হচ্ছে বাষ্পায়ন। আর আমরা ধরো যখন বাসায় রান্না করি, বা যখন ধরো তুমি হচ্ছে চা বানাবা, বা ধরো পিঠা তৈরির সময় অনেক সময় বাষ্প পরিণত করার দরকার পড়ে, তখন আমরা কি করি? তাপমাত্রা বাড়ায় বাড়ায় 100°C নিয়ে তখন তাকে স্ফুটনের মাধ্যমে আমরা তাকে কাজে লাগাই। তো সবাই বলো ক্লিয়ার কিনা। ওকে, সো অনেকে বলতেছো কমে কেন? উত্তর খুব সহজ। এইখানে যে পানিগুলো আছে না, এখানে যে পানির কণাগুলো আছে, এই পানির কণাটাই তো কিসে পরিণত হয় বলো তো? বাষ্পে পরিণত হয়। তাহলে এই পানির কণাটা বাষ্পে পরিণত হইলে চলে গেল, এই পানির কণাটা বাষ্পে পরিণত হয়ে চলে গেল, এই পানির কণাটা বাষ্পে পরিণত হয়ে চলে গেল, এই পানির কণাটাও চলে গেল। এভাবে প্রত্যেকটা পানির কণা যদি উপরের লেয়ার থেকে চলে যায়, এই উপরের লেয়ারটাকে আমরা কি নাম দিছি বলতো? এই উপরের লেয়ারটাকে আমরা নাম দিছি হচ্ছে পৃষ্ঠদেশ অথবা উপরিপৃষ্ঠ। তাহলে পৃষ্ঠদেশ থেকে পানি যখন আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, তাহলে খেয়াল করো এখানে কিন্তু এই উপরের লেয়ারের পানিটা আর নাই। তাহলে পানিটা কি হয়ে গেছে? কমে গেছে। এই জন্য কমে গেছে, বুঝছো? তুবা প্রশ্ন করছিলা। ওকে, গ্রেট, ক্লিয়ার। তাইলে এবার আমরা হচ্ছে বাষ্পায়নের নির্ভরশীলতার কিছু কাহিনী দেখব। এগুলো একটু মুখস্থ ভিত্তিক পড়া, নিজেরা একটু পড়বা। আমি জাস্ট একবার করে সবাইকে বলে দিচ্ছি, ঠিক আছে? বাকি পড়াটা আসলে এখানে সেলফ স্টাডি, এখান থেকে সৃজনশীল খুব একটা হয় না, এমসিকিউ আসতে পারে। দেখো, বাষ্পায়নের নির্ভরশীলতার ক্ষেত্রে 1 নাম্বার ফ্যাক্টর আমাদের হচ্ছে বাতাসের প্রবাহ।
তো তোমরা যখন হচ্ছে মনে করো ধরো একটা কাপড়, তুমি হচ্ছে কাপড় সুন্দর করে পরিষ্কার করছো, হ্যাঁ, কাপড় পরিষ্কার করার পরে এটাকে ছড়াই দিছো শুকাই যাওয়ার জন্য। তো তোমরা দেখবা যে অনেক সময় যখন হচ্ছে রোদ থাকে না, তখন আমরা রুমের ভিতরে রেখে ফ্যান ছেড়ে রাখি। তো ফ্যান ছাড়লে কি হয় বলতো, বাতাসের প্রবাহটা খুবই ইজিলি কাজ করে, বা বাতাসের প্রবাহটা খুব ভালোভাবে কাজ করে। সো বাতাসের প্রবাহটা যখন বেশি হয়, তখন ওই কাপড়ে যে পানিটা থাকে সেই পানিটা খুব সহজে বাষ্পে পরিণত হতে পারে। ঠিক আছে, সো বাতাসের প্রবাহ বেশি হলে এই বাষ্পায়নটা কি হবে বলতো, বেশি হবে। 2 নাম্বার আমরা পয়েন্ট চিন্তা করলাম তরলের প্রকৃতি। তো তরলের যদি স্ফুরণাঙ্ক আমাদের কম হয়, সেক্ষেত্রে আমাদের বাষ্পায়নটা বেশি হবে। কিছু কিছু তরল আছে যাদের স্ফুরণাঙ্ক পানির তুলনায় কম। ফর এক্সাম্পল তোমাদের যদি একটি উদাহরণ দিই, ধরো আমরা যদি, তোমরা এখনো ওইটা পড়ো নাই কেমিস্ট্রিতে, তোমরা সামনের দিকে পড়বা। কেমিস্ট্রিতে একটা কম্পাউন্ড আছে, কম্পাউন্ডের নাম হচ্ছে হেক্সেন। বুঝছো, হেক্সেন, হেক্সেনকে এইভাবে লেখে C6H6, এভাবে হচ্ছে হেক্সেনকে লেখে। সো এই যে হেক্সেন যে কম্পাউন্ডটা আছে, এটা কিন্তু পানির থেকেও স্ফুরণাঙ্ক কম। দেখা যায় কি জানো, এটা রুমে তুমি রাখবা, একটা পাত্রে রাখবা ওপেন ওপেন করে, দেখবা একটু পরে দেখবা সেটা নাই, পুরোটাই দেখবা যে বাষ্পীভূত হয়ে গেছে। তাহলে কক্ষ তাপমাত্রায় সে কি হয়ে যায় বলতো, বাষ্পীভূত হয়ে যায়। কিন্তু পানি কিন্তু এত সহজ না। পানিকে তোমার যদি এরকম বাষ্পীভূত করতে হয়, তাহলে অনেক সময় দিতে হবে, অথবা 100°C তাপমাত্রায় তোমার তাপমাত্রাটাকে বাড়াই দিতে হবে। তাইলে কিছু তরল থাকে যাদের স্ফুরণাঙ্ক পানির তুলনায় কম, তারা কিন্তু সহজেই কি হয়ে যাবে বলতো, বাষ্পীভূত হয়ে যাবে। তাইলে তরলের স্ফুরণাঙ্ক যদি কম হয়, তাহলে তার বাষ্পায়নটা কি হবে বলতো, বেশি হবে। আচ্ছা, এরপর আসো বাতাসের চাপ। বাতাসের চাপ যদি বেশি হয়, তাহলে যে কণাগুলো আছে, তোমরা এভাবে চিন্তা করো, আমরা এভাবে চিন্তা করি, ধরো এগুলো হচ্ছে পানির কণা। তো পানির কণাগুলা মনে করো এখানে বাষ্পে পরিণত হতে চায়, বাষ্পে পরিণত হতে চায়। সো ওই দিন যদি বাতাসের চাপটা বেশি থাকে, তাহলে বাতাস চাপ দিয়ে এই কণাগুলাকে কিন্তু এই বাষ্পে পরিণত হওয়াকে বাধা দিবে। সো বাতাসের যদি চাপটা বেশি হয়, তাহলে কিন্তু সে ইজিলি জলীয় বাষ্পে পরিণত হতে পারবে না। কিন্তু বাতাসের চাপটা যদি কম হয়, তাহলে সে ইজিলি এখানে জলীয় বাষ্পে পরিণত হয়ে যেতে পারবে। তার মানে বাতাসের চাপ যত কম হবে, এই বাষ্পায়নের হারটা তত বেশি হবে। তাহলে যেখানে শূন্য স্থান, যেখানে কোনো বাষ্পই নাই, যেখানে একদম চাপের মানটা শূন্য, সেই শূন্য স্থানে বাষ্পায়নের হারটা কি হবে বলতো, সবচেয়ে বেশি হবে। তার কারণ কি, শূন্য স্থানে চাপের মানটা সব থেকে কম। তাহলে চাপের মান সব থেকে কম হলে বাষ্পায়নের হার হবে সব থেকে বেশি। এবার আসলে পরের পয়েন্ট, তাহলে এটাকে আমরা 3 নাম্বার পয়েন্ট দিই। পরের পয়েন্ট হচ্ছে আমাদের তরলের উপরিভাগের ক্ষেত্রফল। সো উপরিভাগের ক্ষেত্রফল দিয়ে কি বোঝায় তোমাদের একটু বলি, তোমরা নিজেরা একটু আনসার করো, তোমরাই বুঝবা। মনে করো তোমার চা খুব গরম, সেই চাটাকে তোমার ঠান্ডা করতে হবে। তো অনেক সময় দেখবা যে ধরো আমাদের এরকম একটা চায়ের কাপ আছে, ধরো এরকম একটা চায়ের কাপ আমাদের কাছে আছে, চায়ের কাপ মনে করো আছে, এর ভিতরে মনে করো আমার চা আছে, কিন্তু চাটা খুবই গরম, খুবই গরম। এখন এই চাটাকে তুমি যদি ঠান্ডা করতে চাও, তাহলে দেখবা অনেক সময় আমাদের যেই পেয়ালাগুলো থাকে, বা যেগুলোকে আসলে আমরা পিরিচ বলি, মনে করো সেই পিরিচের মধ্যে তুমি এই চাটাকে এখানে কি করে দিছো, ঢেলে দিছো। তখন দেখবা চাটা কিন্তু খুব সহজেই ঠান্ডা হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই কাপের মধ্যে তার পৃষ্ঠ, তোমার যে ক্ষেত্রফলটা থাকে, সেই ক্ষেত্রফলের থেকে এই পিরিচের উপর ক্ষেত্রফলটা কি থাকে বলতো, বেশি থাকে। সো পিরিচের উপর ক্ষেত্রফল থাকলে তাপের আদান প্রদানটা তখন বেশি হয়, সহজে সে ঠান্ডা দিতে পারে। একইভাবে বাষ্পায়নের ক্ষেত্রেও কাহিনীটা সেম। তুমি যদি কাপড়ের যে অংশ শুকাইতে চাও, তুমি কাপড় শুকানো দিয়ে চিন্তা করো, কাপড় যে অংশে শুকাইতে চাও সেটা যদি সুন্দরভাবে তুমি মেলে দাও, তাহলে ক্ষেত্রফলটা বেশি থাকে, কাপড়টা দ্রুত শুকায়। আর তুমি যদি কাপড়টাকে খুব চাপায় রাখো, তাহলে দেখবা কাপড়টা সহজে শুকাচ্ছে না। তার কারণ তখন ক্ষেত্রফলটা কি থাকে, কম থাকে। সো ওই যে কাপড় শুকানো দিয়ে তুমি জিনিসটাকে চিন্তা করতে পারো, ক্ষেত্রফল যত বেশি হবে এটাকে শুকানো তত সহজ হবে, অর্থাৎ বাষ্পভবন, তোমার হচ্ছে বাষ্পায়নটা তত বেশি হবে। এবার আসো বায়ুর শুষ্কতা। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ধরো আমাদের বায়ুর শুষ্কতা। তো বাতাস যত শুষ্ক হবে, তরল তত তাড়াতাড়ি বাষ্পায়িত হবে। এটার কারণ আসলে কি, কারণটা এভাবে চিন্তা করো, মনে করো আমার কাছে 100 টাকা আছে, ঠিক আছে, 100 টাকা আছে। এখন মনে করো আমার একজন বড় ভাই এসে আমাকে বললো যে নে, তোকে 100 টাকা দিলাম, তুই আমাকে একটা কাজ করে দে। সেই কাজটা মনে করো খুব কঠিন একটা কাজ। এখন আমি চিন্তা করলাম যে আর আমার কাছে টাকা আছেই, তাহলে এখন তার টাকা নিয়ে আমি তার কাজ কেন করব। তাহলে ধরো তখন আমি টাকাটা ফিরাই দিলাম তাকে, এই টাকাটা আমি রিফিউজ করলাম যে ভাই আপনার টাকা আমার লাগবে না, ঠিক আছে, তার টাকা আমি নিলাম না। অর্থাৎ যখন আমার কাছে টাকা আছে, তখন আসলে টাকার প্রতি আমার কি থাকবে, আগ্রহটা
খুবই কম থাকবে। যদিও মানুষ আসলে এরকম না, মানুষের কাছে যত টাকা থাকে মানুষ আসলে তত টাকা চায়। সো ধরে নাও আর কি, এটা একটা ধরো একটা কি বলে, একটা ইউটোপিয়ান একটা এক্সাম্পল ধরে নাও আর কি, হোয়াট এভার। সো তোমার কাছে যদি টাকা বেশি থাকে, মনে করো তোমার এখন টাকার প্রতি ইচ্ছা নাই, খাওয়া দাওয়া চিন্তা করো, এটা সবার ক্ষেত্রেই মিলবে। তোমার ধরো পেট ভরা, তাহলে তুমি কিন্তু খাইতে চাবা না, কিন্তু তুমি একটু আগে কিন্তু পেট ভরে খাওয়া দাওয়া করছো। এখন চিন্তা করো, এই বায়ুটা বা বাতাসটা যদি আগে থেকে জলীয় বাষ্প বেশি থাকে বাতাসের মধ্যে, তাহলে বাতাসটা কিন্তু আর জলীয় বাষ্প নতুন করে নিতে চাইবে না। সো আলটিমেটলি যেটা হয়, যখন বাষ্পায়নটা হয়, তখন এই পানিগুলা কিসে পরিণত হয়? বাষ্পে পরিণত হয়। পানিগুলা কিসে পরিণত হয়? বাষ্পে পরিণত হয়। এখন যদি এমন হয় যে বাতাসে আমার বাষ্পের পরিমাণ আগে থেকেই বেশি, তাহলে তখন কিন্তু এই তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াটা স্লো হয়ে যাবে, তার কারণ বাতাসে তখন আগে থেকে বাষ্পটা বেশি পরিমাণে আছে। বা যদি এমন হয় যে বাতাসে এই বাষ্পের পরিমাণটা কম, তখন বাতাস কি চাইবে? বাষ্পগুলোকে চাইবে। তো এই বাষ্পটা কেমনে তৈরি হয় বলতো? জল থেকে, অর্থাৎ তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলি? বাষ্পায়ন বলি। তাহলে তখন তরল থেকে বাষ্পায়নের মাধ্যমে এই বাষ্পটা তৈরি হবে। তাহলে কখন বাষ্পটা বেশি তৈরি হবে? যখন বাতাসের মধ্যে বাষ্পের পরিমাণটা কম থাকে। আর বাষ্পের পরিমাণ কম থাকা মানে বাতাসটাকে আমরা বলি হচ্ছে শুষ্ক। তাহলে শুষ্ক দ্বারা মিন করা হয় যখন বাষ্পের পরিমাণ কম থাকে। তো যখন বাতাসে বাষ্পের পরিমাণ কম থাকে, তখন তাড়াতাড়ি বাষ্পায়িত হয়। ঠিক আছে, তাড়াতাড়ি বাষ্পায়িত হইলে লাভ কি? এই বেশি বেশি পরিমাণ বাষ্প বাতাসে আবার ওভারলোডেড হয়ে যাবে, আবার নতুন করে লোড করে দিবে। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসো উষ্ণতা। তো এই যে উষ্ণতার যে পার্টটা আছে, এটা কি বলছে দেখো, তরল এবং তরলের কাছাকাছি বাতাসের উষ্ণতা বেশি হলে বাষ্পায়নটা বেশি হয়। তো তোমরা দেখবা, তোমার গ্রীষ্মকালের কথা চিন্তা করো, গ্রীষ্মকাল এবং শীতকালের মধ্যে তুমি যদি চিন্তা করো যে একদিন তাপমাত্রা সেম সেম আছে দুটো জায়গাতে, ধরে নাও আপেক্ষিক আর্দ্রতার মানটাও সেম, তো সেটা অন্য বিষয়, সেটা তোমরা একটু বড় হলে শিখবা। ধরে নাও যে শীতকাল এবং গ্রীষ্মকাল, শীতকাল এবং গ্রীষ্মকালের মধ্যে তুমি যদি একটা দিনে একটা পুকুরের কাছে যাও, তোমরা বলো তো যে মনে করো আজকে আমি গেলাম এই পুকুরের কাছে, এই যে মনে করো আমাদের কাছে পুকুর আছে, তোমরা আমাকে বলো শীত এবং গ্রীষ্ম কোন কালে এই পানির লেয়ারটা দ্রুত নিচের দিকে নামে? বলো তো দেখি, শীত এবং গ্রীষ্ম কোন কালে পানির লেয়ারটা দ্রুত কমতে থাকে? বলো তো সবাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমাদের তাপমাত্রা যখন বেশি থাকে তখন। তাহলে তাপমাত্রা যদি বেশি থাকে, যেটা আমরা বলতেছিলাম, তাপমাত্রা যদি আমাদের বেশি থাকে, অর্থাৎ উষ্ণতা যদি বেশি থাকে, উষ্ণতা আসলে কি বোঝায়? তাপমাত্রা বোঝায়। তাহলে আমাদের বাষ্পায়নটাও কি হবে বলতো? বাষ্পায়নটাও কি হবে? বেশি হবে। সবার লাস্টের লাইন আছে, উদ্বায়ী তরলের বাষ্পায়ন সবচেয়ে বেশি। উদ্বায়ী মানে কি? উদ্বায়ী মানে যে কঠিন থেকে সরাসরি কিসে পরিণত হয়? বাষ্পে পরিণত হয়। সো ওর তো জীবনের টার্গেটই অথবা জীবনের লক্ষ্য উদ্দেশ্যই হইতেছে বাষ্পে পরিণত হওয়া। তো ওর তো বাষ্পায়নের হার সব থেকে বেশি হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, এই তো। আর আমরা নির্ভরশীলতার যে কাহিনীগুলা, বন্ধন শিথিল হওয়ার যে কাহিনীগুলা, এগুলো আমরা মোটামুটি আগেই পড়ে ফেলছি। তাহলে এবার সবাই জানাও ক্লিয়ার কিনা? তাহলে বাষ্পায়ন কি? সেই বাষ্পায়নের সংজ্ঞাটা আমরা দিছিলাম যে স্বতঃস্ফূর্তভাবে স্ফুটনাঙ্কের নিচের তাপমাত্রায় পৃষ্ঠদেশ থেকে জলীয় বাষ্প পরিণত হওয়ার যে প্রক্রিয়া, তাকে আমরা বলবো হচ্ছে বাষ্পায়ন। এই যে সংজ্ঞাটা দেখো এখানে লিখে দিছি, যে কোনো তাপমাত্রায় পৃষ্ঠদেশ থেকে তরল বাষ্পায়িত হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলে। তো বাষ্পায়নের জন্য কিন্তু 100°C তাপমাত্রা দরকার নাই। যদি 100°C তাপমাত্রা দরকার পড়ে, সেটাকে আমরা বলবো হচ্ছে স্ফুটন। হোপফুলি সবাই আমরা ক্লিয়ার। এবার চলো আরেকটা কুইজ আছে, আমরা সবাই পার্টিসিপেট করি। সবাই একটা আনসার করে দাও। ওকে, সো বাষ্পায়নের ক্ষেত্রে আসলে কি কি কাহিনী হয় আমরা একটু দেখি, আমাদের উত্তর কি হবে। তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়,
ওই যে জামা ছড়াই দেওয়ার কথা বলছিলাম, তুমি যদি জামাটাকে খুব সুন্দর করে ছড়াই দাও তাহলে বাতাসের কাছে তার ক্ষেত্রফলটা বেশি মনে হবে। সো ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে বাষ্পায়নটা বেশি হবে। এটা সত্যি কথা। অনুদ্বায়ী পদার্থের বাষ্পায়নের হার সর্বাধিক, এটা কিন্তু ভুল। অনুদ্বায়ী মানে আসলে কি আর উদ্বায়ী মানে আসলে কি? একটু আগে বললাম যে উদ্বায়ী পদার্থের টার্গেট থাকে সরাসরি সে কঠিন থেকে বাষ্পে পরিণত হবে। সো সে অটোমেটিক্যালি বাষ্প হইতে চায়, তাহলে তার বাষ্পায়নের হারটা হবে সর্বাধিক। তাহলে উদ্বায়ের যদি সর্বাধিক হয় তাহলে জীবনেও অনুদ্বায়ের ক্ষেত্রে কিন্তু সর্বাধিক হবে না। তাহলে এই অপশনটা কিন্তু অটোমেটিক্যালি রং। যদি এটা রং হয় তাহলে কিন্তু উত্তর অটোমেটিক্যালি বোঝা যায় যে 1 আর 3 হবে। তাহলে 1 আর 3 কোথায় আছে? অপশনে। তাও আমি তোমাদের বোঝাই দিচ্ছি যে 3 নাম্বারটা কেন কারেক্ট হবে। ঠিক আছে? তাহলে তরলের উপর বায়ুমণ্ডলের চাপ বাড়লে বাষ্পায়নের হার কমে যায়। তো যে খেয়াল করো, বায়ুমণ্ডলের চাপ যদি বাড়তে থাকে, যদি বায়ুমণ্ডলের চাপটা চারপাশ দিয়ে বাড়তে থাকে, তাহলে জলীয় বাষ্পটা কিন্তু সহজে পরিণত হতে পারবে না তরল থেকে। যদি বাষ্পচাপটা কম থাকে তাহলে তরল থেকে জলীয় বাষ্প পরিণত হওয়া সহজ, যেটা আমি আগেই পড়াই ফেলছি। তাহলে এখানে উত্তর হবে 1 আর 3, অর্থাৎ অপশনে। ঠিক আছে? তাহলে লিডার বোর্ডে কারা আছে একটু দেখি। মায়েরা আসো, উর্মি আসো, তারপর হচ্ছে ফাহাদ, তানিব মাহবুব, তাজমিন, তারপরে হচ্ছে আকিফ, নূর, জুনায়েদ, সাজিদুল আর হচ্ছে আনান। ওকে, গ্রেট। ঠিক আছে, দেখি আর কি কি কোশ্চেন আছে কার। বাঁধন সাহা বলছো বাষ্পায়নে পানি কেন কম তাপে বাষ্প হয়? বাঁধন সাহা দেখো, বিষয়টা হচ্ছে এরকম যে পানি থেকে বাষ্প পরিণত হওয়ার জন্য ইম্পর্টেন্ট আসলে কোন বিষয়টা? ইম্পর্টেন্ট হচ্ছে যে পানির দুইটা কণার মধ্যে যে বন্ধনটা থাকে সেই বন্ধনকে আমার শিথিল করে দিতে হবে। তো বন্ধন শিথিল করলে তারা একটা দূরে দূরে চলে যাবে। আর দূরে দূরে চলে যায় আসলে কোন ক্ষেত্রে? যখন সে বাষ্পে পরিণত হয়। এখন এই দূরে পাঠাই দিতে পারো দুইটা ভাবে। একটা ভাবে হইতেছে যদি তুমি তাপমাত্রাকে বাড়ায় দাও, তাপমাত্রাকে তুমি যদি 100 ডিগ্রি সেলসিয়াস করো অথবা আরো বেশি দাও, তাহলে সেটা বাষ্পে পরিণত হবে। ওটাকে আমরা বলবো হচ্ছে স্ফুটন। কিন্তু বাঁধন, তুমি আমাকে বলো, তুমি কি জীবনে দেখো নাই একটা পুকুরের সামনে যে পুকুরের পানি অটোমেটিক্যালি কমে যেতেছে? তোমার কি জীবনেও মাথায় এই প্রশ্নটা আসে নাই যে এখানে যে পুকুরের পানিটা যে কমতেছে, তার মানে ডেফিনেটলি তো পানিটা বাষ্পে পরিণত হচ্ছে। তোমার কি মাথায় এটা আসে নাই কখনো যে পুকুরের পানিতে কখনো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় না? যদি 100 ডিগ্রি সেলসিয়াস হইতো তাহলে পুকুরের মধ্যে তো মানুষ চা বানায় খাইতো, পুকুরে গোসল করতে পারতো না। তাহলে পুকুরের যে পানির তাপমাত্রা থাকে সেটা কিন্তু কখনোই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় না, আরো কম হয়। তাহলে সেই তাপমাত্রাতেই তখন চিন্তা ভাবনা করে দেখা গেল যে সেই তাপমাত্রাতেও পানিটা বাষ্পে পরিণত হয়। তাহলে যে 100-র নিচে যে বাষ্পে পরিণত হচ্ছে, এটার নাম তারা দিল হচ্ছে বাষ্পায়ন। কারণ দুটা কাহিনী তো আসলে এক্সিস্ট করে। 100 ডিগ্রিতে এক্সিস্ট করে সেটা তো আমরা আগে থেকেই জানি, সেটার নাম হচ্ছে স্ফুটন। বাট 100 থেকে কম হইলে সেটার নাম হবে হচ্ছে বাষ্পায়ন। বলো এবার ক্লিয়ার কিনা? সুপ্ত তাপ কি? সুপ্ত তাপমাত্রা কেন বলা হয় নাই? সুপ্ত তাপমাত্রা বলে আসলে কিছু নাই। তাপমাত্রা হচ্ছে বস্তুর একটা তাপীয় অবস্থা, এই জন্য সুপ্ত তাপমাত্রা বলে কিছু নাই। সুপ্ত তাপ কেন বলা হচ্ছে? কারণ ওই তাপটা বস্তুর অবস্থা পরিবর্তন করে, তাপমাত্রা পরিবর্তন করে না। ঠিক আছে? তো পরিবর্তন করতে গেলে শক্তি লাগে, এনার্জি লাগে। সো তাপ হচ্ছে এক ধরনের শক্তি, এর জন্য সুপ্ত তাপ। কিন্তু সুপ্ত তাপমাত্রা বলা যাবে না, কারণ তাপমাত্রা আসলে কোনো শক্তি না। তাপমাত্রা হচ্ছে জাস্ট একটা অবস্থা। তুমি কেমন আছো? আমি ভালো আছি, এটা একটা অবস্থা। ঠিক আছে? এই অবস্থার মধ্যে কোনো শক্তি নাই। তো যার শক্তি নাই সে পরিবর্তন করতে পারে না। তো সুপ্ত তাপ সে অবস্থা পরিবর্তন করতে পারে। তো সেটা হচ্ছে সুপ্ত তাপ, এক ধরনের তাপ শক্তির একটা কি ভেরিয়েন্ট, বাট সেটা কখনো সুপ্ত তাপমাত্রা হইতে পারে না। বলো আর কি প্রশ্ন? পুকুরে কত ডিগ্রি সেলসিয়াস থাকে? লিবান প্রশ্ন করছো, খুবই চমৎকার প্রশ্ন লিবান। পুকুরের এক এক এলাকার পুকুরের তাপমাত্রা এক এক রকম থাকে। ঠিক আছে? যে এলাকায় একটু বেশি গরম, ধরো আহ, দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো আছে সেখানে বেশি গরম থাকে, তাহলে সেখানের পুকুরের তাপমাত্রা বেশি থাকবে। যেখানে ঠান্ডা পড়ে বেশি সেখানে পুকুরের পানির তাপমাত্রা কম থাকবে। গ্রামাঞ্চলের যে পুকুরগুলো আছে সেখানে পানির তাপমাত্রা কম থাকার কথা। আর যেখানে গাছপালা নাই সেখানে একদম সরাসরি যেখানে রোদ থাকে, যেখানে বেশি গরম থাকে, সেখানে তাপমাত্রা বেশি হবে। সো পুকুরের পানির তাপমাত্রা আসলে কত, এর কোনো ফিক্সড ভ্যালু আসলে নাই। ওকে, ঠিক আছে। ঠিক আছে, সো আমাদের এই যে বাড়ির কাজ থাকবে, আজকে কোনো ম্যাথমেটিক্স প্র্যাকটিস নাই বাড়ির কাজ হিসেবে, জাস্ট কিছু বেসিক কথাবার্তা। পিতলের কলসের থেকে মাটির কলসের পানি বেশি ঠান্ডা হয় কেন, একটু পড়ালেখা করো, জানতে পারবা। বস্তুর অবস্থার পরিবর্তনের সময় তাপমাত্রা স্থির হয়ে যায় কেন। ঠিক আছে? সো এই দুটো হচ্ছে আমাদের বাড়ির কাজ থাকবে, সবাই ইনশাল্লাহ সাবমিট করে দিব আমরা। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে
তাপের যে অন্যান্য জিনিসপত্র আছে, ফর এক্সাম্পল সুপ্ত তাপ, অথবা হচ্ছে এই যে কতটুকু তাপ গ্রহণ করে, যে আজকে যে সূত্রগুলো লিখে দিলাম, কিউ সমান এমএলএফ, কিউ সমান এমএলভি, এই সূত্রগুলা দিয়ে কেমনে ম্যাথ প্র্যাকটিস করতে হয়, কেমনে গাণিতিক সমস্যা প্র্যাকটিস করতে হয়, নেক্সট ক্লাসে আমরা সেটা দেখব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।